শুভেচ্ছা। বাংলায়ানা সায়ানহের সংবাদে স্বাগত। উর্দু বাংলাদেশে অন্যতম ব্যবহৃত একটি ভাষা। বিশ্বজুড়ে প্রায় 7.5 কোটি আর বাংলাদেশে প্রায় 800 জন মানুষের মাতৃভাষা উর্দু। বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা, দিনাজপুর ও নীলফামারী জেলার স্বল্প কিছু পরিবারে মাতৃভাষা হিসেবে এই ভাষার প্রচলন আছে। এছাড়াও ভারতের হিন্দি উর্দু বেল্ট এবং নেপালের পশ্চিম দক্ষিণাঞ্চলের বিপুল মানুষের মাতৃভাষা উর্দু। এছাড়াও পাকিস্তানে এই ভাষার মাতৃভাষার অনুপস্থিতি থাকলেও বিপুল পরিমাণ মানুষ লিঙ্গুয়া ফ্রাঙ্কা বা দ্বিতীয় ভাষা হিসেবে এই ভাষা ব্যবহার করেন। ভাষাটির নিজস্ব লিখিত রূপ নেই। এটি ফার্সি আর আরবির সংমিশ্রণে পার্সি অ্যারাবিক লিপিতে লিখিত হয়। বাংলাদেশের ভাষাতাত্ত্বিক বৈচিত্র্যের অন্যতম সম্পদ এই ভাষাটি। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশ সহ বিশ্বজুড়ে আরোপিত ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ককে অবৈধ ঘোষণা করলেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। অসম চুক্তি বাতিলের সুযোগ বাংলাদেশের সামনে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। শহীদ মিনারে মোনাজাত ঘিরে সমালোচনার ঝড়। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উপরে যে পাল্টা শুল্ক আরোপ করেছিলেন সেটাকে অবৈধ ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। গতকাল শুক্রবার দেশটির সর্বোচ্চ আদালত বলেছেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট IEEPA প্রয়োগ করে ওই শুল্ক আরোপ করেছিলেন, কিন্তু আইনটি প্রেসিডেন্টকে এই শুল্ক আরোপের ক্ষমতা দেয় না। সুপ্রিম কোর্টের এই রায়ে ব্যাপক অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি সব দেশের পণ্যের ওপর অন্য আইন প্রয়োগের মাধ্যমে নতুন করে 10% শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন। সংখ্যাগরিষ্ঠ বিচারপতির মতের ভিত্তিতে সুপ্রিম কোর্ট রায় গত বছরের 2 এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের ওপর ট্রাম্পের আরোপিত পাল্টা শুল্ক অবৈধ ঘোষণা করেছেন। সর্বোচ্চ আদালতের ওই রায় আসার পর হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন তা জাতির জন্য অসম্মানের। বিচারপতিদের সমালোচনা করে তিনি বলেন, কিছু বিচারপতির জন্য তিনি সত্যিকারে লজ্জাবোধ করছেন। বিচারপতিরা বিদেশিদের স্বার্থ রক্ষা করেছেন বলে মন্তব্য করেন তিনি। আদালতের রায় পাল্টা শুল্ক বাতিল এবং নতুন করে 10% শুল্ক আরোপে বাংলাদেশি পণ্যের ওপর মোট শুল্ক পরিবর্তিত হবে, তবে সেটা মোট কত শতাংশ হবে তা এখনো স্পষ্ট নয়। শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা বেশিরভাগ পাল্টা শুল্ককে অবৈধ ঘোষণা করে বাতিল করার রায় দিয়েছেন। এ রায়ের প্রভাব মূল্যায়নের জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের সময় নেওয়া উচিত বলে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাণিজ্য সচিব মাহবুব রহমান জানান, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এই শুল্কগুলোকে অবৈধ ঘোষণা করায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিও আইন ভিত্তি হারাবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মার্কিন ট্যারিফ অবৈধ ঘোষণা করলে বাংলাদেশ যে বাণিজ্য চুক্তি করেছে সেটাও অবৈধ হয়ে যাবে। ফলে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা আর আমাদের মেনে চলার বাধ্যবাধকতা থাকবে না। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। 21 ফেব্রুয়ারির প্রথম প্রহরে রীতি মেনে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এবার একটু ভিন্নতা দেখা গেছে। পুষ্পস্তবক অর্পণের পর শহীদ মিনারে অনুষ্ঠিত হয় দোয়া ও ফাতেহা পাঠ। এ নিয়ে সামাজিক মাধ্যম সহ বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে আলোচনা সমালোচনা। এ ব্যাপারে আইনজ্ঞ ও অ্যাক্টিভিস্ট ইমতিয়াজ মাহমুদের সঙ্গে কথা বলেছে বাঙালিয়ানা। তিনি বলেছেন, শহীদ মিনার একটি ধর্মনিরপেক্ষ স্থান, এটি ধর্মীয় কাজ পরিচালনার জন্য তৈরি হয়নি। তিনি বলছেন, It was not built for that purpose যে ওখানে দাঁড়ায় কেউ ফাতিহা পাঠ করবে, এটার জন্য এটা তৈরি করা হয় নাই। এটা কখনো উদ্দেশ্য ছিল না। তিনি আরো বলেন, রাষ্ট্র থেকে শুরু করে এই আপনার এই সবকিছু, আমরা তো রাষ্ট্রটাও চাচ্ছিলাম যে এটা আমরা আমাদের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করতে, সেখান থেকে শুরু করে সবকিছু ওরা সাম্প্রদায়িকতার ইয়েতে নষ্ট করতে চাচ্ছে, সাম্প্রদায়িকতার ছোঁয়া দিয়ে। রাষ্ট্রীয় অনুষ্ঠানে ধর্মীয় আচার পালনের বিরুদ্ধে এই আইনজ্ঞ। তার মতে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের চাহিদার কারণেই বাংলাদেশ পাকিস্তানের কাঠামো থেকে আলাদা হয়েছে। তিনি আরো বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সম্পূর্ণ ধর্ম
থাকবে, ধর্ম বিবর্তিত থাকবে, ইহজাগতিক হবে বা অসাম্প্রদায়িক হবে। তাইলে রাষ্ট্র তো ওইগুলো কিছুই করতে পারে না। ধরেন ওই বঙ্গভবনে মসজিদ বানানো বা ইয়েতে ওই কি বলে এই সংসদ ভবনে সরস্বতী পূজা করা, গীতা পাঠ, এটা কিছুই না, এবং ওইটাই ছিল উদ্দেশ্য। আপনি এই আইনজ্ঞ মনে করেন রাষ্ট্র কাঠামোকে অসাম্প্রদায়িক কাঠামোর মধ্যে ধরে রাখতে পারলেই দেশ অসাম্প্রদায়িক হয়ে উঠতে পারবে। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হল শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ৭৪ বছর আগে আজকের দিনে নিজ মায়ের ভাষার মর্যাদা রক্ষায় ঢাকার রাজপথে বুকের রক্ত ঢেলে দেয় বাংলার মাথা নত না করা জনতা। ১৯৪৭ সালে পাকিস্তান জন্মের পরেই আলোচনা শুরু হয় পাকিস্তানের ভাষা কি হবে। পাকিস্তানের অধিকাংশ মানুষের মাতৃভাষা ছিল বাংলা, আর ভারতের হিন্দু উর্দু বেল্ট থেকে পাকিস্তানি ভূখণ্ডে আসা মুহাজির ছাড়া কারো মাতৃভাষায় ছিল না উর্দু। বাঙালির যৌক্তিক দাবি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে। এ লড়াই উর্দুর সঙ্গে ছিল না, ছিল পাকিস্তানি শাসকদের চাপিয়ে দেওয়ার প্রবণতার সাথে। বাঙালির হৃদয়ে জ্বলতে শুরু করল বঞ্চনা ও বিশ্বাস ভঙ্গের আগুন। সেই আগুনে ঘৃতাহুতি দিলেন পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ, যার মাতৃভাষা ছিল গুজরাটি। ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে তিনি ইংরেজি ভাষায় বক্তৃতায় বলেন, এরপর এলো ১৯৫২। এর মধ্যেই ১৯৫০ সালের ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল মতিনের নেতৃত্বে গঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি। এই কমিটি ভাষা আন্দোলনের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২০ ফেব্রুয়ারি বুধবার ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ১৪৪ ধারা আদেশ জারি করে ১ মাসের জন্য ঢাকা শহরে সভা, শোভাযাত্রা প্রভৃতি নিষেধ করেন। পরবর্তীতে ভাষা সৈনিক অলি আহাদের প্রচেষ্টায় ছাত্ররা ১৪৪ ধারা লঙ্ঘনের সিদ্ধান্ত নেয়। ২১ ফেব্রুয়ারি ১৯৫২ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান জগন্নাথ হলে চলছিল পাকিস্তান গণপরিষদের অধিবেশন। বর্তমান ঢাকা মেডিকেলের আমতলা থেকে বের হয় একটি মিছিল। সে মিছিলের লক্ষ্য ছিল গণপরিষদের দিকে যাওয়া, কিন্তু বর্তমান বহির্বিভাগের গেট পার হয়ে জগন্নাথ হলের দিকে যেতেই গুলি চালায় পুলিশ। শহীদ হন বরকত, সালাম, জব্বার সহ অনেকেই। এই দিনটি হয়ে থাকবে ভাষার অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাসের অত্যন্ত উজ্জ্বল দিন। পরে ১৯৫৬ সালে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার। তারা লড়াই করেছিলেন মায়ের ভাষার জন্য। সেই ভাষা সৈনিকদের একজন হালিমা খাতুন। ভাষা সৈনিকদের নিয়ে বাঙালিয়ানার বিশেষ সিরিজ প্রতিবেদনে আজ দেখবেন হালিমা খাতুনকে নিয়ে বিশেষ প্রতিবেদন। দেখতে ক্লিক করুন আই বাটনে। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চল জামফারা রাজ্যে একদল সশস্ত্র ব্যক্তির হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। হামলাকারীরা অনেকে নারী ও শিশুকে অপহরণও করেছে বলে জানিয়েছেন এক আইন প্রণেতা। বুকুইয়াম দক্ষিণের প্রতিনিধিত্ব করা ওই আইন প্রণেতা হামিসু ফারু জানান, হামলাকারীরা বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে তুঙ্গান দুৎসে গ্রামে হানা দেয়। তাদের হামলা শুক্রবার ভোরের আগে রাত ৩:৩০ পর্যন্ত চলে। এ সময়ের মধ্যে মোটরসাইকেলে করে যাওয়া হামলাকারীরা একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বাসিন্দাদের তুলে নিতে থাকে। যারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। কতজনকে অপহরণ করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় কর্মকর্তারা নিখোঁজদের সংখ্যা বের করতে কাজ করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি এবং ইরান রাশিয়া যৌথ সামরিক মহড়ার খবরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ৬ মাসের সর্বোচ্চের কাছাকাছি অবস্থান করছে। সরবরাহ সংকটের আশঙ্কায় বাজার উত্তপ্ত থাকলেও ২০ ফেব্রুয়ারি জ্বালানি পণ্যটির দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। তবে সাপ্তাহিক হিসাবে গত সপ্তাহে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ২০ ফেব্রুয়ারি ব্যারেলে ১৯ সেন্ট বা ০.৩% কমে $৭১.৪৭ নেমে এসেছে। অন্যদিকে এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলে ১৩ সেন্ট বা ০.২% কমে $৬৬.৩০ দাঁড়িয়েছে। রিয়াল মাদ্রিদ কোচ
আলভারো আরবেলোয়ার সংবাদ সম্মেলনের অনেকটা সময় জুড়ে রইল আগের ম্যাচ। ভিনিসিয়াস জুনিয়রের বর্ণবাদের শিকার হওয়ার প্রসঙ্গ। বেশ ঠান্ডা মাথায় কিন্তু কঠিন মনোভাবে আরবেলোয়া বলেন, দোষীর কঠিন শাস্তি হওয়া উচিত। চ্যাম্পিয়ন্স লিগ প্লে অফের প্রথম লেগে গত মঙ্গলবার ভিনিসিয়াসের দুর্দান্ত এক গোলে বেনফিকার মাঠ থেকে জয় নিয়ে ফেরে রিয়াল মাদ্রিদ। তবে ওই দর্শনীয় গোল বা রিয়ালের জয় ছাপিয়ে জোর আলোচনা চলছে ম্যাচের পরের ঘটনা প্রবাহ নিয়ে। গোলের পর কর্নার স্ট্যান্ডের কাছে গিয়ে কোমর দুলিয়ে নেচে উদযাপন করে ভিনিসিয়াস। গ্যালারির ওই প্রান্তে ছিলেন বেনফিকার সমর্থকরা। ওভাবে উদযাপনের জন্য হলুদ কার্ডও দেখতে হয় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। এর পরপরই রেফারির কাছে গিয়ে জানলুকা প্রেস্তিয়ানির বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগ করেন ভিনিসিয়াস। তাদের অভিযোগে খেলা বন্ধ করে দেন রেফারি। খেলা বন্ধ থাকে 11 মিনিটের মতো। টিভি ফুটেজে দেখা যায় মুখ দিয়ে জার্সি ঢেকে কিছু একটা বলছেন প্রেস্তিয়ানি। সেই কথা শুনে জ্বলে ওঠেন ভিনিসিয়াস ও আশেপাশে থাকা তার সতীর্থরা। সেখানে ছিলেন এমবাপেও। ম্যাচের পর এই ফরাসি ফরোয়ার্ড জানান, জার্সি দিয়ে মুখ ঢেকে ভিনিসিয়াসকে 5 বার বানর বলেছেন প্রেস্তিয়ানি। বাঙালিয়ানা সানহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।